বাংলাদেশের ভূপ্রকৃতি। ১. ভূপ্রকৃতি। বাংলাদেশ পাহাড়ি অঞ্চল। পুরাতন পলি গঠিত উঁচু ভূমি। নবীন পলি গঠিত সমভূমি। ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। বাংলাদেশ পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলোর রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিন ডং, যার উচ্চতা প্রায় 1231 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডাং, যার উচ্চতা 1230 মিটার। এ দুটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত। এই পাহাড়ি এলাকায় বনভূমি আছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। উঁচু ভূমি পাহাড়ি এলাকা থেকে নিচু, এসব উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত। নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। মানচিত্রে এই উঁচু ভূমিকে নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী এবং এই ভূমিতে প্রায় বন্যা হয়, তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুব উর্বর। এসো বলি, বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। কেউ কি পাহাড়ে, সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছ? কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি হয়? বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে? এসো লিখি। বাংলাদেশের বিভাগীয় মানচিত্রের সাথে ভূপ্রাকৃতিক মানচিত্র তুলনা করো। কোন কোন বিভাগে উঁচু ভূমি অবস্থিত? উঁচু ভূমি বিভাগ: বরেন্দ্রভূমি, মধুপুরগড়, লালমাই পাহাড়, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম। আরও কিছু করি। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে বিভাগগুলো চিহ্নিত করো। এবার পাহাড়ি অঞ্চলগুলো রং করে মানচিত্রে চিহ্নিত করো। যাচাই করি। এক কথায় উত্তর দাও। পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? বরেন্দ্রভূমি, মায়ানমার, বঙ্গোপসাগর। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ১. বাংলাদেশের পাহাড়গুলোর বেশিরভাগ দেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ২. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিন ডং। ৩.
দেশের দ্বিতীয় উঁচু পাহাড় চূড়ার উচ্চতা 1230 মিটার। 4. কেওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় উঁচু পাহাড় চূড়া। 5. উত্তর পূর্ব দিকের পাহাড়গুলোকে টিলা বলে। 2. জলবায়ু। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়। গ্রীষ্মকাল, মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। কোনো কোনো দিন তাপমাত্রা এর চেয়েও বেশি হয়। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল। এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড় হয়। বর্ষাকাল, জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল। এ সময় মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। শীতকাল, বর্ষাকালের পরে বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। দেশের উত্তরাঞ্চলে বেশি শীত পড়ে এবং এই সময় গড়ে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশে তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না। এসো বলি। শিক্ষকের সহায়তায় 3টি প্রধান ঋতু সম্পর্কে শ্রেণীতে সবার সাথে আলোচনা করো। কোন ঋতুটি তোমার সবচেয়ে পছন্দের? কোন ঋতুটি কৃষিকাজের জন্য উপযোগী? দেশের উত্তরাঞ্চলের শীতকাল বর্ণনা করো। বাংলাদেশে বৃষ্টির উপর বঙ্গোপসাগরের প্রভাব বর্ণনা করো। এসো লিখি। 3টি ঋতুর যেসব সংখ্যাগত তথ্য ও বৈশিষ্ট্য রয়েছে তা লেখো। কাজটি জোড়াই করো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল। মার্চ থেকে মে মাস পর্যন্ত, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আরও কিছু করি। বৃত্তাকারে 3টি ঋতুকে একটি পোস্টারে আঁকো। ঋতুগুলোর অন্তর্ভুক্ত মাস লেখো এবং ওই ঋতুর বিভিন্ন ছবি আঁকো। যাচাই করি। ঋতুর সাথে তাদের বৈশিষ্ট্যগুলো মিল করো। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1. গ্রীষ্মের পরে কোন ঋতু আসে? ক. বর্ষা, খ. শরৎ, গ. হেমন্ত, ঘ. শীত। ক. বর্ষা। 2. দেশে বছরে কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়? ক. 204 সেন্টিমিটার, খ. 201 সেন্টিমিটার, গ. 203 সেন্টিমিটার, 203 সেন্টিমিটার, 200 সেন্টিমিটার। 3. বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এই পাঠে আমরা বঙ্গোপসাগরের আশেপাশে 3টি আকর্ষণীয় স্থান সম্পর্কে জানব।
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এই বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটি পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বন। ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্বের একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। এ বনে বাস করে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া আছে চিত্রা হরিণ, বন্য শূকর, সজারু আর পাখি। বনের মাছ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট ছোট নদী, যেখানে বাস করে কুমির, সাপ ও মাছ। এই খাল আর ছোট নদী সুন্দরবনের মাটিকে করেছে উর্বর। কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। কক্সবাজার সমুদ্র সৈকতের পেছনে আছে সবুজে ঘেরা পাহাড়। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হল কক্সবাজার সমুদ্র সৈকত। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব 320 কিলোমিটার। কুয়াকাটা শব্দের অর্থ হল কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিলেন। এখানে 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির আছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। এসো বলি। কেন পর্যটকরা বঙ্গোপসাগরের আশেপাশে এ সকল স্থানে বেড়াতে আসবেন তা শ্রেণীতে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমরা কিভাবে আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ সংরক্ষণ করতে পারি? এসো লিখি। প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণগুলো তালিকায় লেখো। কাজটি জোড়াই করো।
আরও কিছু করি। সুন্দরবন বা কক্সবাজার বা কুয়াকাটা এই 3 স্থানের মধ্যে যে কোনো একটি আকর্ষণীয় স্থানকে বেছে নাও। কেন স্থানটি আকর্ষণীয়? পর্যটকদের উৎসাহিত করতে একটি পোস্টার তৈরি করো। যাচাই করি। বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে তাদের আকর্ষণীয় দিকগুলো মিল করো। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। 4. দর্শনীয় পাহাড়ি এলাকা। এই পাঠে আমরা বাংলাদেশের 3টি আকর্ষণীয় পাহাড়ি এলাকা সম্পর্কে জানব। বান্দরবান। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ি জেলা। এখানেই আছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিন ডং। এখানে আরও আছে দর্শনীয় চিম্বুক পাহাড়ের চূড়া ও বগা লেক। মিলানছড়িতে আছে শৈলপ্রপাত নামে এক পাহাড়ি ঝর্ণা। এছাড়া সারা শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে বলে কিয়াং। রাঙামাটি। রাঙামাটি বাংলাদেশের আরও একটি পাহাড়ি জেলা। এর পাশ দিয়ে বয়ে গেছে কাপ্তাই হ্রদ। রাঙামাটি সবুজ পাহাড়, বন আর লেকে ঘেরা সুন্দর জায়গা। এটি একটি জনপ্রিয় অবকাশ কেন্দ্র। মাছ ধরা, ঘুরে বেড়ানো ও গোসল করার জন্য জনপ্রিয়। চাকমা, মারমা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান রাঙামাটি। তাই এখানে তাদের হাতে বানানো পোশাক ও হাতির দাঁতের গহনা পাওয়া যায়। এছাড়া এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জাদুঘর আছে। জাফলং। সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। এখানে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল। এখানে মারি নদী থেকে বয়ে আসে অনেক পাহাড়ি পাথর। এই পাহাড়ি পাথর স্থানীয় লোকজন সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। জাফলং পাহাড়ে ঘেরা এক সবুজ বন, যা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এসো বলি। কেন পর্যটকরা বাংলাদেশের পাহাড়ি এলাকায় বেড়াতে আসবেন তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। তুমি বেড়ানোর জন্য পাহাড় নাকি সমুদ্র সৈকত বেছে নেবে? এসব স্থানের পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা যায়? এসো লিখি। প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণগুলো তালিকায় লেখো। কাজটি জোড়ায় করো। আরও কিছু করি। তোমার পছন্দ অনুযায়ী একটি দর্শনীয় স্থান বেছে নাও এবং কেন তুমি সেখানে যেতে চাও তা লেখো। মনে করো শ্রেণীতে যার লেখা সবচেয়ে সুন্দর হবে সে দর্শনীয় স্থানটিতে ভ্রমণের সুযোগ পাবে। যাচাই করি। বিভিন্ন দর্শনীয় স্থানের সাথে তাদের আকর্ষণগুলো মিল করো। আবার চেষ্টা করো।
আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। সঠিক হয়েছে, সঠিক হয়েছে।